আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন দেখেছিল। মনে করেছিল এই রাজনীতির নেতৃত্ব দেবে তরুণ যুব সমাজ। এজন্য অনেক কলামও লেখা হয়েছিল। কিন্তু এই কয়েক মাস পার হওয়ার পরে এখন এসে দেখা যাচ্ছে সেই তরুণদের যাত্রা শুরু হওয়ার আগেই কেমন যেন শেষ হয়ে গেল। তরুণদের এই নেতৃত্বের আশা নিয়ে শুরু হয়েছিল এনসিপি নামক একটি রাজনৈতিক দলের, কিন্তু এখন দেখা যাচ্ছে এনসিপি শুরুর আগেই শেষ। এখন তাদের রাজনৈতিক সমাবেশে কোনো শ্রোতা নেই, রাজনৈতিক সমাবেশে কোনো কর্মী নেই, শুধু তারাই কেমন যেন মিছিল মিটিং করছে। আজকে তাদের এই পরিস্থিতির কারণ কি? কেন তারা আবার সেই আওয়ামী লীগের মতো বয়ান শুরু করেছে, সেইভাবে কথাবার্তা বলা শুরু করছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখি, আমি আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে ততটা ইন্টারেস্ট না এবং কথা বলাও পছন্দ করি না, কিন্তু যেহেতু আমি জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, সুতরাং সেই জায়গা থেকে কিছু কথা বলাকে দায়িত্ব মনে করছি। এনসিপির রাজনীতি যদি আমরা দেখি, এনসিপির যে সকল নেতৃবৃন্দ আছে কিংবা যাদেরকে আমরা জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট মনে করি, তাদের অনেকেই হানি ট্র্যাপ, আবার কেউ বা মানি ট্র্যাপে পড়ে এখন তাদের অবস্থা খুবই করুণ। তারা এখন এজেন্সির দ্বারা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, দুই একজন ভালো আছে, কিন্তু অধিকাংশের এখন এই অবস্থা। এনসিপির যাত্রা যখন শুরু হলো, তখন সবাই তাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন করেছিল যে এখান থেকে আগামীতে ভালো কিছু আসবে। কিন্তু তারা মানুষের এই আশাকে, আকাঙ্ক্ষাকে পূর্ণতায় দিতে পারে নাই, বরং সম্পূর্ণ ইউটার্ন করেছে। তরুণদের কাছ থেকে মানুষ 4টা জিনিস আশা করেছিল। 1 নম্বর হচ্ছে এই যে বাংলাদেশে একটি পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা আছে, এই রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে নতুন একটি ধারা শুরু হবে, এটা আশা করেছিল। 2 নম্বর হচ্ছে চেতনা বিক্রির যে রাজনীতি। কেউ বাপের চেতনা বিক্রি করে, কেউ স্বামীর চেতনা বিক্রি করে, কেউ 71-এর চেতনা, কেউ অমুকের চেতনা। এই যে চেতনা নিয়ে শুধুমাত্র রাজনীতি, এইটা থেকে মানুষ বের হতে চায়, কারণ মানুষ এটা শুনতে শুনতে সম্পূর্ণ মানে অস্থির। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের যে বামপন্থী একটি রাজনীতি আছে, যারা তৌহিদি জনকে থেকে মাইনাস করতে চায়, ইসলামকে মাইনাস করতে চায়, যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে মাইনাস করে রাজনীতি করতে চায়। মানুষ চেয়েছিল যে এই ধারাটা থেকে বের হয়ে এই দেশের যে কালচার, এই দেশের যে ইসলামের সাথে মানুষের সম্পর্ক, এটাকে ধারণ করে একটি রাজনৈতিক ব্যবস্থা শুরু হবে। এবং এনসিপির শুরুর দিকে যখন এটা নিয়ে প্ল্যান পরিকল্পনা চলছিল, এনসিপির অনেক নেতা এই ধরনের কথাই বলেছিল যে আমরা একটা সামঞ্জস্য করে তুরস্কের একে পার্টির স্টাইলে আমরা একটি রাজনৈতিক ব্যবস্থা করতে চাই, যারা এই দেশের মানুষের যে মূল কালচার ইসলাম, সেটাকে ধারণ করবে। 4 নম্বর হচ্ছে মানুষের আশা ছিল যে যারা নতুন নেতৃত্বে আসবে তারা গণমানুষের ভাষাকে বুঝবে। কারণ এতদিন ধরে যারা মানুষের নেতৃত্ব দিয়ে এসেছে তারা হচ্ছে এলিটদের নেতা, তারা সবসময় উপরেই থাকে। সাধারণ মানুষের কণ্ঠস্বর এই সকল রাজনীতিবিদরা হতে পারে নাই। ফলে সাধারণ মানুষের বড় একটি এক্সপেকটেশন ছিল এই তরুণদের কাছ থেকে যে এরা গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। এবং এনসিপির কাছ থেকে এটাই মানুষ আশা করেছিল যে এরা এখন ক্ষমতায় না আসলেও অন্তত গণমানুষের কণ্ঠস্বর হয়ে পরবর্তীতে তারা ক্ষমতায় আসবে, এরকম একটি মানুষের চিন্তা ছিল। কিন্তু মানুষের সেই আশাকে সম্পূর্ণ ভঙ্গ করেছে এনসিপি, বা জুলাই বিপ্লবের সাথে যারা ছিল তারা সম্পূর্ণ ভঙ্গ করেছে। কিভাবে? একটি একটি করে আমি উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে এই যে তৌহিদি জনতা বা এই দেশের যে কালচার, তৌহিদি জনতা বা ইসলামিক কালচারই হচ্ছে এই দেশের মূল কালচার। যদিও এই যে বামপন্থী যারা আছে তারা কলকাতার কালচারকে বা সেকুলারিজমের কালচারকে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, কিন্তু এটা আসলে এই দেশের মানুষের আসল কালচার না। মানুষ এটাকে প্রত্যাখ্যান করে। ফলে এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের কারণে এই মানে দেশ উন্নত হয় না এবং সাধারণ মানুষের সাথে রাজনীতিবিদদের খাপ খায় না। তো এই যে কনফ্লিক্ট থেকে বের হওয়ার কথা ছিল, এই কনফ্লিক্টকে আবার টেনে নিয়ে আসলো এই মাহফুজ আলম নামের যেই উপদেষ্টা। ইনি আবার এইটাকে মানে জীবিত করছে। ইনি তৌহিদি জনতার বিরুদ্ধে পোস্ট দিলেন যে তৌহিদি জনতা কেমন যেন মানে তাদের উপরে তিনি সহানুভূতি করেছেন, তাদেরকে একটু দান সৎকার করেছিলেন, কিন্তু সেই তৌহিদি জনতা তার কথা শোনে নাই। মানে আপনারা নিশ্চয়ই জানেন যে মাহফুজুর রহমান কী ধরনের পোস্ট দিয়েছিল। তো এটা বলে সে এনসিপির থেকে বা তরুণদের থেকে এই তৌহিদি জনতাকে মাইনাস করে দিল। তো আপনি যদি তৌহিদি জনতাকে মাইনাস করেন তাহলে আপনার আর থাকলো কি? কারণ এই দেশের 90% মানে মুসলমানদের ভিতরে 90% হচ্ছে তৌহিদি জনতা, যারা ইসলামকে ভালোবাসে
এবং যারা এই যে কোরআন সুন্নাহকে ভালোবাসে, ধর্মীয় যেই কালচার আছে এটাকে ভালোবাসে। কিন্তু আপনি যদি তৌহিদি জনতাকে মাইনাস করে দেন তাহলে আপনার তো আর কিছু থাকে না। 2 নম্বর হচ্ছে এই যে মানুষের যে আশাটা ছিল গণমানুষের নেতা হবে, কিন্তু এনসিপির নেতারা সেটার টার্ন নিয়ে তারা সেই এলিটদের রাজনীতি করা শুরু করলো। যেমন সার্জিস আলম, তারপরে আরও যে সকল নেতারা আছে তারা ওই উচ্চ পর্যায়ে থেকে এলিটদের মতন চলাফেরা, যেমন সার্জিস আলমের 50টা গাড়ি নিয়ে শোডাউন, তারপরে মাসুদের শোডাউন, আরও তাদের নেতাদের যে সকল ভাবসাব বা কথাবার্তারা, যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, গণমানুষের কণ্ঠ হয়েছিল, কিন্তু তাদেরকে আর ধরাছোঁয়ার ভিতরে পাওয়া যায় না। শুধুমাত্র হাসানাত আবদুল্লাহ, এই যে মানুষের যে এক্সপেকটেশনটা ছিল, মানে গণমানুষের কণ্ঠস্বর হওয়া, হাসানাত আবদুল্লাহ ব্যক্তিগতভাবে শুধুমাত্র সেটা রক্ষা করতে পেরেছে কিছুটা হলেও। কিন্তু এটা সব নেতাদের কাছ থেকে আশা ছিল, কিন্তু তারা সেটা রক্ষা না করে সেই এলিটদের মতন তারা চলাফেরা শুরু করলো। 3 নম্বর হচ্ছে এই সকল অনেকরা, মানে কিছু বাদে অধিকাংশ অনেকে তারা তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে, গণমানুষের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে তারা বিভিন্ন এজেন্সি কাছে নত স্বীকার করেছে, কেউ হানি ট্র্যাপের মাধ্যমে, কেউ মানি ট্র্যাপের মাধ্যমে। এখন আপনি যখন এজেন্সির কাছে ধরা পড়ে গেছেন এই বিভিন্ন ট্র্যাপের মাধ্যমে, তখন আপনার আর কিছু করার নাই। আপনার হয়তো তার কথা মানতে হবে, নতুবা আপনি তো ট্র্যাপে আটকে গেছেন। তো সেই জায়গাটা থেকে দেখা গেল যে এই এজেন্সির কাছে আটকে যাওয়ার পরে তারা বিভিন্নভাবে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করলো। কারণ এজেন্সির চাওয়াটা, হাসিনার আমলের যে এজেন্সিগুলো আছে এইগুলার আসলে চাওয়াটা কি? এগুলার কয়েকটা চাওয়া আছে। একটা হচ্ছে এই যে তৌহিদি জনতাকে মাইনাস করে বামপন্থীদেরকে উজ্জীবিত করা, এবং ভারতপন্থী রাজনীতি, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন। তো সুতরাং আপনি যখন এজেন্সির কাছে আটকা পড়ে যাবেন তখন আপনাকে এইগুলা ছড়া আর কিছু করার নেই, এবং আমরা পরবর্তীতে সেটাই দেখতে পেলাম। তো এই যেটা মানুষ আশা করেছিল সেটা যখন করতে পারে নাই, ফলাফল কি হলো আমরা দেখলাম। ফলাফল হয়েছে যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ একটা দল যদি জুলাই বিপ্লবের মাধ্যমে তৈরি হয়, যদি কেউ ক্ষমতায় আসে, তখন তার মূল কাজ হচ্ছে জনগণের সাথে কানেক্টিভিটি তৈরি করা। জনগণ যেটা চায়, জনগণের মনের কথাটাকে বলা, জনগণের কথা তার কণ্ঠ দিয়ে বের হওয়া। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম এই জনগণের চাহিদা পূরণ করতে না পারার কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আপনারা দেখেছেন এনসিপি একটা সমাবেশ করে, সেখানে 50টা লোক পর্যন্ত হাজির হয় না। নিজেরা স্টেজে, যেখানে নাহিদের মতন, তারপরে সার্জিস, হাসানাত আবদুল্লাহ, এদের মতন লোকজন তাদের সে স্টেজে বক্তব্য দিচ্ছে, অথচ সামনে কোনো লোক নাই। অথচ যাদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোনো লোক নাই, সামনে কয়েকটা ক্যামেরা আর লোকজন নাই। এটার কারণ কি? কারণ এই জনগণের এক্সপেকটেশন তারা পূরণ করতে পারে নাই। এখন আসি আমার আলোচনার এই যে জায়গাটা, এইটা আসলে এই জন্য না যে এই যে তারা জামাতের বিরুদ্ধে নতুন করে কোশ্চেন উপস্থাপন করেছে, কিংবা নতুন আবার চেতনার কথা বলতেছে, এই জায়গাটা আমার আসল পর্যালোচনার জায়গা না। আমার বরং মানে কথা বলার যে জায়গা, সেটি হচ্ছে আমরা নতুন বাংলাদেশের যেই স্বপ্ন দেখেছিলাম, নতুন বাংলাদেশের যেই চিন্তা করেছিলাম, কল্পনা করেছিলাম, এবং যাদের মাধ্যমে এটা আশা করেছিলাম, সেই স্বপ্নটা আমাদের ভঙ্গ হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা ধ্বংসের মুখে পড়ে গেছে। এবং এইখান থেকে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে সবাই মিলে, আমার মনে হয় না যে তারা জনগণের চাহিদা পূরণ করতে পারবে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে আমরা আশাবাদী, আমরা আশা করি যে তারা শুধরে আবার বাংলাদেশে একটি নতুন রাজনীতির সূচনা করবে, জনগণের কণ্ঠস্বর হবে। তারা যদি ক্ষমতা কিংবা বিভিন্ন দল এজেন্সির কাছে বিক্রি না হয়ে যদি সাধারণ জায়গায় থেকে জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলে, এটাই তাদের জন্য কল্যাণকর রাজনীতি হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।